আহাত তার ছেলের হাসি দিয়ে বলল, আপনার এইসব ভাবনা নিজের কাছেই রাখুন, এসব প্রকাশ করে মানুষকে বিরক্ত করবেন না। ত্রিধা আর কিছু না বলে মৃদু হাসল। আহাত ত্রিধাদের বাড়ির সামনে গাড়ি থামালো। ত্রিধা আহাতের দিকে তাকিয়ে বলল, আমাদের বাড়ি কোথায় তা মনে আছে এখনো? কিছু জিনিস ভোলা অসম্ভব। বাই দ্য ওয়ে, গাড়ি থেকে নামুন, আমার বাড়ি যেতে হবে। ত্রিধা ভ্রু কুঁচকে বলল। ব্যবহার তো দেখছি যাচ্ছে তাই হয়ে গেছে। আহাত ত্রিধার দিকে তাকিয়ে বলল। আপনি ভালো ব্যাপার পাওয়ার যোগ্য না। আহাদের কথায় কষ্ট পেলেও ত্রিধা নিজেকে সামলে বলল, বাড়িতে চলো। কোনো ইচ্ছে নেই, গাড়ি থেকে নেমে যান প্লিজ। ত্রিধা আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ত্রিধা গাড়ি থেকে নামতেই আহাত বলল, ওইসব রাস্তা দিয়ে একা একা আসা বাদ দেওয়া উচিত। ত্রিধাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত গাড়ি চালিয়ে চলে গেল। ত্রিধা হাসি দিয়ে বলল, আমি আজ শিওর হয়ে গেলাম তুমি যে এখনো আমাকেই ভালোবাসো। ত্রিধা বাড়ির ভিতরে চলে গেল। সবাই মুভি দেখতে ব্যস্ত, কিন্তু অয়নের চোখ এশাকে দেখতে ব্যস্ত। মুভির এক একটা সিনে এশা একই রকম এক্সপ্রেশন দিচ্ছে, যা দেখতে বেশ লাগছে অয়নের কাছে। মুভি শেষ হতে এশা বলল, অয়ন, মুভিটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অয়ন মনে মনে বলল, আমি তো মুভি না, তোকে দেখতেই ব্যস্ত ছিলাম। তোকে তো বেশ সুন্দরই লাগছে, কিন্তু তা তো বলা বারণ। অয়নকে চুপ থাকতে দেখে এশা বলল, কিরে, কিছু বলছিস না কেন? হ্যাঁ, সুন্দর ছিল। তারপর অয়ন আর এশা তাদের বাকি কলিগদের সাথে রাতের খাবার খেলো। সবাই যার যার মতো চলে যেতে শুরু করেছে। বাইরের আবহাওয়া তেমন ভালো না। এশা অয়নের কাছে গিয়ে বলল, আচ্ছা থাক, তাহলে আমি বাড়ি গেলাম। চল দুজনে একসাথে যাই। না, তোর বাড়ি তো উল্টো দিকে। তুই যা, আমি চলে যেতে পারবো। উল্টো দিকে তো কি হয়েছে, রাত ভালোই হয়েছে। আমি তোকে একা ছেড়ে দিতে পারবো না এভাবে। এশার কথা বাড়ালো না। অয়ন গাড়ি নিয়ে এশাদের বাড়ির সামনে দাঁড়ালো। এসে গাড়ি থেকে নেমে বলল, থ্যাঙ্কস রে ভাই, আয় বাড়ি থেকে ঘুরে যা। এশার মুখে ভাই ডাক শুনে মেজাজটাই বিগড়ে গেল অয়নের। তাও সে নিজেকে শান্ত রেখে বলল, আজকে না, অন্য একদিন যাবো। আচ্ছা, তাহলে সাবধানে যা। এশার কথাটা বলে বাড়ির ভেতর চলে গেল। অয়ন গাড়ি ড্রাইভ করতে করতে বলল, উফ, একদিকে ভালোবাসা বুঝি না, আবার ডেকে ভাই। মানে আমি মরে যাই না কেন? অয়ন তার বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামলো। বাড়ির ভেতরে যেতেই বৃষ্টি শুরু হলো। অয়ন হাসি দিয়ে বলল, ওয়াও, পারফেক্ট টাইমিং। আহাত তার রুমের বিছানায় বসে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আছে। নিজের ইচ্ছায় সম্পর্কটা শেষ করে দিয়ে এখন এসব মিথ্যা নাটক করার মানে কি ত্রিধা? দয়া করছো তুমি আমার প্রতি? বুঝেছি, দয়াই করছো। ভাবছো আমি তোমাকে ছাড়া কষ্টে মরে যাচ্ছি, তাই এসব করছো। আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। কথাগুলো বলে আহাত থপ করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায় মনোনিবেশ করলো। ব্যালকনিতে বসে বৃষ্টি পড়া দেখছে ত্রিধা। বৃষ্টি দেখতে তার বেশ ভালো লাগে। আহাদের সাথে যখন তার সম্পর্ক ছিল, তারা একসাথে প্রায় বৃষ্টিতে ভিজত। এই সময় ভাবতেই ত্রিধার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পরক্ষণে আজ আহাদের তার প্রতি যত্নশীল ব্যবহার মনে পড়তেই ত্রিধা মুচকি হাসি ফুটল। আমি জানতাম আহাদ, তুমি যে আমাকে এখনো ভালোবাসো। শুধু আমার সেদিনের বিচ্ছেদ চাওয়াটাই তোমাকে আমার সাথে আমার রুক্ষ ব্যবহার করতে বাধ্য করে। ভালোবাসার তুলনায় ঘৃণার পাহাড়টা একটু বেড়ে গেছে, কিন্তু আমি আবার আমার প্রতি তোমার আগের সেই ভালোবাসা ফিরিয়ে আনবো। তুমি আমার ছিলে, আমারই হবে। আমি তোমাকে দ্বিতীয়বার আর হারাতে পারবো না। চোখের পানি মুছে বিছানায় শুয়ে পড়ল ত্রিধা। সকালবেলা মোবাইল কল আসায় আহাদের ঘুমটা ভেঙে গেল। সে ঘুমো ঘুমো চোখে দেখলো মোহিত কল করেছে। আহাদ কলটা রিসিভ করে মোহিত বলল, দোষ, আমি বাংলাদেশে এসেছি। আরে তা তো ভালো খবর, ভালোই করেছিস তাড়াতাড়ি চলে এসেছিস। তোকে ছাড়া একা লাগছিল ভাই। আজকে সারাদিন কি বিজি আছিস নাকি? না, আজকে আমার তেমন কোনো কাজ নেই। তুই এক কাজ কর, অফিসে চলে আয়। মোহিত হাসি দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। মোহিত কলটা কেটে দিল। আহাদ বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়ে চোখ পড়লো হাতের ব্যান্ডেজের দিকে। পৃথা কত যত্ন করে তার হাতে ব্যান্ডেজ করে দিল। সে আগের মতোই কেয়ার। আহাত কোনো আঘাত পেলে যেন ত্রিধাই আঘাত পেত। আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল আহাদের। ক্লাস 10-এ থাকতে তাদের প্রেম শুরু হয়। ত্রিধা পড়তো গার্লস স্কুলে আর আহাত বয়েজ স্কুলে। তবে দুটো স্কুল পাশাপাশি ছিল। আহাত প্রায় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ত্রিধাকে দেখত। একদিন ত্রিধার কাছে ধরা পড়ে গেলে ত্রিধা তাকে ডেকে বলল, এই, তুমি প্রতিদিন আমাকে ফলো করো কেন? আহাত কিছুক্ষণ চুপ থেকে নিজের মনে সাহস সঞ্চয় করে বলল, আমার তোমাকে ভালো লাগে। কথাটা বলে আহাত চোখ বন্ধ করে ফেলতো। সে ভেবেছিল ত্রিধা হয়তো এই কথা শুনে মাত্রই তাকে থাপ্পড় মারবে, কিন্তু অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখার পরও যখন গেলে থাপ্পড় পড়লো না, তখন আহাত প্রথম এক চোখ খুলে দেখলো ত্রিধা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আহাত তারপরে তার দু চোখ খুলে হালকা কেসে বলল,
কিছু বলবে না? ত্রিধা আহাদের পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল। আমার কিন্তু তোমাকে মন্দ লাগে না। কথাটা বলে সে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বান্ধবীদের সাথে হাসতে হাসতে চলে গেল। আহাদের মুখে হাসি ফুটল। এইভাবেই তাদের প্রেমের শুরু হলো। খুবই সুন্দর কাটছিল দিনগুলো, মাসগুলো, বছরগুলো। তবে মেডিকেল ভর্তি হওয়ার পরে ত্রিধা পাল্টে গেল। আহাদকে ইগনোর করতে শুরু করলো। আর একদিন তো বিচ্ছেদই চেয়ে বসে। আহাদ কত কান্না করেছিল ত্রিধার হাত জোড়া ধরে, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। চলে গেল আহাদের হাত ছেড়ে। বর্তমান আহাদের চোখের কোণে পানি জমেছে, সে তা মুছে ফেলল। এক টান দিয়ে হাতের ব্যান্ডেজ খুলে বলল, না, এইসব ড্রামাতে আমি আর বিশ্বাস করব না। তোমাকে তো কোনোভাবেই না। আর তোমার করা ব্যান্ডেজও আমার সঙ্গে রাখবো না। আই হেট ইউ ত্রিধা। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। কথাগুলো বলে রাগে কাঁপছে আহাদ। সে অনেক কষ্টে নিজেকে সামলে রুম থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেল। আয়েশা বেগম আহাদের জাত দেখে বলল, আজকেও না খেয়ে চলে গেল। রফিকুল সাহেব বললেন। যেমন চাই তাই করো, কথা শোনার প্রয়োজন বোধ করো না। সৃজা পেশেন্টদের দেখে রুমে এসে বসতেই সেখানে এসে হাজির হলো সৃজা। সৃজাকে দেখে ত্রিধার মুখে হাসি ফুটল। সৃজা এসে ত্রিধাকে জড়িয়ে ধরলো। ত্রিধাও সৃজাকে জড়িয়ে ধরলো। ত্রিধা হাসি দিয়ে বলল, যাক, শ্রীজু ম্যাডাম তাহলে ছুটি শেষ করে ফিরলো। একদম রে, বাড়ির সবার সাথে অনেক হই হুল্লোড় করে কাটিয়েছি এই কদিন। তবে তোকেও মিস করেছি। যতই হোক তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমিও তোকে মিস করেছি অনেক। তবে তোর জন্য একটা সুখবর আছে। আমি কলে বলবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম না থাক, সামনাসামনিই বরং বলবো। কি সুখবর রে? আহাদ ইজ ব্যাক। আহাদ ফিরে এসেছে, মানে মানে তোর জিজু ফিরে এসেছে। সৃজা এক্সাইটেড হয়ে বলল, কি বলিস? তা তোদের কথা হয়েছে? সবটা ঠিক হয়েছে দুজনের? সৃজা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। তারপর সৃজাকে সবটা বলল। সবটা শুনে সৃজা দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করিস না, সবটা ঠিক হয়ে যাবে। আর ওকে যতটা তাড়াতাড়ি সম্ভব সবটা জানিয়ে দে কেন এমনটা করেছিলি। রে, ঠিক বলেছিস, আহাদকে সবটা জানাতে হবে। রুহি আর তোহা ভার্সিটির ক্যাম্পাসে বসে গল্প করছে। এমন সময় জয়ের আগমন ঘটল। জয়কে দেখেই রুহির মেজাজটা বিগড়ে গেল। অবশ্য মেজাজ বিগড়ানোই স্বাভাবিক। 3 বছর ধরে যদি সেই এক কথায় আটকে থাকে, মেজাজ তো বিগড়ানোরই কথা। জয় এসে রুহির সামনে দাঁড়িয়ে দেখি রুহি চোখ রাঙিয়ে বলল, কি আজকেও কি ওইটুকু বলতে এসেছিস? জয় শুকনো ঢোক গিলে বলল, দেখ রুহি, আমি অনেক সাহস নিয়ে তোর সামনে এসে দাঁড়াই পুরো কথাটা বলার জন্য, কিন্তু তোর এই ভয়ঙ্কর দৃষ্টি দেখলেই তো আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। পুরো কথা আর বলা হয় না। জয়ের কথা শুনে তোহা হেসে দিল। রুহি চোখ ছোট ছোট করে বলল, ও আচ্ছা, এখন দোষ আমার। 3 বছর ধরে তুই ওইটুকুতে আটকে আছিস। তোর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে না তাকিয়ে কি ভালোবাসার দৃষ্টিতে তাকাবো? জয় মুচকি এসে বলল, থাকাতেই পারিস, আমি কিছু মনে করব না। রুহি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ওয়েট, তোকে দিয়ে ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছি? এই বলে রুহি যেই জয়কে মারতে যাবে সেই দৌড়িয়ে ক্লাসের দিকে চলে গেল। জয়ের কাণ্ড দেখে তোহা হাসতে হাসতে শেষ। রুহিও তার সাথে হেসে দিল। হাসি থামিয়ে তোহা বলল, রুহিও তো ভয়ে বলতে পারে না, তুই বলে দিলেই পারিস। রুহি মুখ ভেঙচি কেটে বলল, আমি কিসের জন্য বলবো? ওরই বলা লাগবে। এমন চলতে থাকলে তো পরে গিয়ে কিছুই হবে না। না হলে না হবে, তাও ওর বলা লাগবে। তোর তেরামি আর গেল না। রুহি হাসি দিয়ে বলল, ওটা তো চাওয়ার নয়। অফিসে বসে ফাইল চেক করছে আহাত। মোহিত দরজায় নক করে বলল, কি রে, ভিতরে আসবো? মোহিতকে দেখে আহাত উঠে দাঁড়িয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর হাসি দিয়ে বলল, তোর আবার পারমিশন নেওয়া লাগে নাকি? আয় বস। মোহিত আহাতকে সোজাসুজি চেয়ার টেনে বসালো। তারপর হেসে বলল, তা বল, তোর কি খবর? এত বছর পরে দেশে এসে কেমন লাগছে? ভালো লাগছে না। যার জন্য দেশ থেকে চলে গিয়েছিলাম, দেশে ফিরতে না ফিরতেই তার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছি। মোহিত ফ্রু কুচকে বলল, তোর কি ত্রিধার সাথে দেখা হয়েছে নাকি? আহাত সব ঘটনা মোহিতকে বলল। সবটা শুনে মোহিত বলল, তা তো ভালোই, আন্টি তোর জন্য ত্রিধাকেই পছন্দ করলো শেষমেশ। তবে আহাত, ত্রিধা যখন এখন এসব করছে, মেনে নেবে ওকে। অনেক বছর তো হলো। চোখ রাঙিয়ে মোহিতের দিকে তাকালো আহাত। তারপর বলল, যা বলেছিস বলেছিস, এই কথা যেন আমি আর না শুনি। মোহিত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা কুল কুল, চল
দুজনে গিয়ে কোথাও থেকে কফি খেয়ে আসি। কোথাও যেতে হবে কেন? অফিসে তো সব আছে। আরে না, ওই রেস্টুরেন্টে চল যেখানে আমরা স্কুল কলেজে পড়াকালীন গিয়ে আড্ডা দিতাম। আহাত মৃদু হেসে বলল, আচ্ছা চল। এই রেস্টুরেন্টে আসলে একটা আলাদা শান্তি লাগে, তাই না ত্রিধা? হ্যাঁ, ঠিকই বলেছিস। কত স্মৃতিময় জায়গা। হ্যাঁ, তোর আর আহাদ জিজুর প্রেমের সাক্ষী। শ্রীজার কথা শুনে ত্রিধা মৃদু হাসলো। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে শ্রীজার চোখ যেতেই সে বলল, ওই দেখ, আহাদ জিজু একটা লোকের সাথে এসেছে। ত্রিধা দরজার দিকে তাকিয়ে দেখলো আহাদ আর একটা লোক। ত্রিধা ভ্রু উঁচিয়ে বলল, লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। শ্রীজা ভাবান্বিত ভঙ্গিতে বলল, আমারও রে। আচ্ছা ওয়েট, আমি একটু কুশল বিনিময় করে আসি আহাদ জিজুর সাথে। শ্রীজাকে বাধা দিয়ে বলল, দরকার নেই, দেখে মনে হচ্ছে মন মেজাজ ভালো আছে। আমাকে দেখলেই আবার তা বিগড়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ কফি খা। আহাদ আর মোহিত গিয়ে এক পাশে বসলো। তবে তারা দুজন কেউই ত্রিধাকে দেখেনি। খাবার অর্ডার দিয়ে মোহিত বলল, এই যা, আমি তো আমার মোবাইলটা গাড়িতে ফেলে আসছি। আচ্ছা তুই বস, এই মোবাইলটা নিয়ে আসি। আচ্ছা যা। মোহিত মোবাইল আনতে চলে গেল। শ্রীধা আর শ্রীজা বিল পে করে চলে যেতে গেলে শ্রীজা গিয়ে মোহিতের সাথে ধাক্কা খেলো। শ্রীজা পড়ে যাবার আগেই মোহিত তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শ্রীজা বলল, এই দেখে চলতে পারেন না? চোখ কি পকেটে নিয়ে ঘোরেন নাকি? আপনি নিজেই তো ইঁদুরের মতো ছোটাছুটি করে বের হচ্ছিলেন, আমার কি দোষ? শ্রীজা কিছু বলতে যাবে, তার আগে ত্রিধা বলল, আচ্ছা বাদ দে না সৃজা, উনি ইচ্ছে করে ধাক্কা দেননি। ত্রিধাকে দেখে মোহিতের মুখে হাসি ফুটল। আরে ত্রিধা, তুমি কেমন আছো? মোহিতের কথা শুনে ত্রিধা অবাক হয়ে বলল, জি ভালো আছি, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি মোহিত, আহাদের বেস্ট ফ্রেন্ড। ত্রিধা হাসি দিয়ে বলল, মোহিত, আমার তোমাকে চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারিনি। শ্রীজা ফ্রু কুচকে বলল, কি? এই সে কঙ্কাল মোহিত? একে তো চেনার কোনো উপায় নেই। কি থেকে কি হয়ে গেছে? মোহিত চোখ রাঙিয়ে শ্রীজার দিকে তাকালো। পরক্ষণে হাসি দিয়ে বলল, আমিও তো আপনাকে চিনতেই পারিনি। নেহাত ত্রিধা নাম ধরে ডাকলো, তবে আমিও বুঝতে পারলাম না কালির তারা থেকে এমন রূপবতী হলেন কি করে। কোন ব্র্যান্ডের নাইট ক্রিম মেখেছেন নামটা জানিয়েন তো। শ্রীজা আর আগে কাঁপছে। সে কোমরে হাত দিয়ে বলল, কি? আমি কালির তারা ছিলাম? অবভিয়াসলি, আগে যতবার আপনাকে দেখেছি আমার এটা বলতে মন চাইতো, পরে ভাবতাম না থাক, বেচারি কষ্ট পাবে, তাই আর বলতাম না। আমারও আপনাকে দেখলেই মন চাইতো কঙ্কাল বলে ডাক দিই, কিন্তু পরে বেচারা কষ্ট পাবে তাই ভেবে আর ডাকতাম না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মোহিত না আসায় আহাদ দরজার দিকে এগিয়ে যেতে দেখতে পেল মোহিত একটা মেয়ের সাথে ঝগড়া করছে। তবে মেয়েটাকে চিনতে আহাদের সময় লাগলো না, কারণ তাকে সে ত্রিধার সাথে অনেকবার দেখেছে। ত্রিধার বেস্ট ফ্রেন্ড শ্রীজা। শ্রীজার পাশে তাকাতে দেখলো ত্রিধাও দাঁড়িয়ে আছে। তবে মোহিত আর শ্রীজার মাঝে কী নিয়ে যেন কথা কাটাকাটি চলছে। ত্রিধা অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারছে না। আহাদ গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে এখানে? মোহিত চোখ রাঙিয়ে বলল, সিজা আমাকে কঙ্কাল বলতেছে। শ্রীজা চোখ রাঙিয়ে বলল, আর নিজে যে আমাকে কালির তারা বলছেন তার বেলায়? শ্রীধা পাশ থেকে বলল, আহাদ, তুমি একটু বুঝাও, আমি অনেক চেষ্টা করেও থামাতে পারছি না। আপনার আমাকে তা বলা লাগবে না। আর মোহিত, চল এখান থেকে, যা হওয়ার হয়ে গিয়েছে। মোহিত কিছু বলতে গেলে আহাদ বলল, আজকের মতো ভেবে নে ঝগড়া ঝুড়ি শেষ, পরে দেখা হলে আবার করে নিস। মোহিত আর কিছু না বলে আহাদের সাথে গিয়ে চেয়ার টেনে বসলো। আহাদ একবার ত্রিধার দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললো। শ্রীধা মুচকি এসে বলল, এখনো আগের মতো মজার কথা জানে তাহলে? শ্রীধা চোখ রাঙিয়ে বলল, ওই কঙ্কালকে তো আমি ছাড়বো না, আমাকে কালির তারা বলা। শ্রীজার মাথায় হাত বলিয়ে বলল, হয়েছে, এবার ঠান্ডা হ, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, পেশেন্টদের চেক আপ করার টাইম হয়ে গেছে। দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। শ্রীধাকে চলে যেতে দেখে আহাদ দীর্ঘশ্বাস ফেলল। ক্লাস শেষ হলে রুহি আর তোহা ভার্সিটি থেকে বের হয়ে দেখলো আদি দাঁড়িয়ে আছে। রুহি তার কাছে এগিয়ে গিয়ে বলল, কি রে, তুই এখানে কি করছিস? এশা আপুকে তো নিতে আসিসনি, কারণ নিশ্চয় জানিস এশা আপুর আরও ক্লাস নেওয়া বাকি আছে। তাহলে তোর এখানে কি কাজ? আরে আমি তো তোকে নিতে এসেছি রুহি। রুহি আস্তে করে আদিকে বলল, আমাকে না কাকে নিতে এসেছিস ভালো করেই জানি আমি। আদি তোহার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুহি হাসি দিয়ে বলল, তোহা, চল
আমার খাসি ভাই আমাদের ড্রাইভারের দায়িত্ব পালন করছে তো, বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে তার আবার কষ্ট হবে। রুহি, এসব বলে ডাকিস না, কেমন দেখায়। আদি তোহার সাথে তাল মিলিয়ে বলল, শিখ কিছু, সম্মান করতে তো জানিস না। আমি কিন্তু তোর 1 মাসের বড়, ভুলে যাস না। ইস, আসছে আমার 1 মাসের বড়। আর তোহা, শোন, খাসিকে না খাসি বললেই মানাই, অন্য কোনো ডাকে না। কথাটা বলে রুহি তোয়াকে নিয়ে গাড়িতে উঠল। আদিও গাড়িতে উঠে ড্রাইভ করা শুরু করলো। ড্রাইভ করছে আর লুকিং গ্লাস দিয়ে তোহাকে দেখছে। তোহা ভ্রুকুচকে বলল, রুহি, তোর এই ভাই আসার চক্করে আমরা কিন্তু এই 2 দিন ধরে একটুও ঘুরতে পারিনি। আদি হাসি দিয়ে বলল, তুমি চাইলে আমরা এখন ঘুরতে পারি। তোয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, আমরা 2 বান্ধবী একসাথে ঘুরে যা মজা পাই তা আপনি থাকলে হবে না। আদি অভিমানের সুরে বলল। আবার আপনি করে বলছো? রুহি পাশ থেকে বলল, আদি, ওকে একটু টাইম দে। ও অমন মেয়ে না যে 2 দিনের পরিচয়ে তোকে তুমি করে বলবে। আদি আর কথা না বাড়িয়ে ড্রাইভ করায় মন দিল। শ্রীধা তার কেবিনে বসে ভাবছে, আচ্ছা, আহাদের হাতে তো ব্যান্ডেজ করা দেখলাম না, তার মানে ও ব্যান্ডেজটা খুলে ফেলেছে। এই ছেলেকে নিয়ে তো আর পারা যায় না। আমার উপর রাগ ঠিক আছে, তাই বলে ব্যান্ডেজটাও খুলে ফেলতে হবে? তিতে তার হাত জোড়া কপালে ঠেকিয়ে বলল, কিভাবে যে সবটা আবার ঠিক হবে কে জানে। ও তো আমার সাথে দেখাই করতে চায় না, সেখানে কথা বলা তো অনেক দূরের কথা। রুহির থেকে আমি সবটা শুনেছি। আমি আসলে কিছু জানতাম না এই বিষয়ে। আয়েশা বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে রাহেলা বেগম বললেন, মেয়েটা একদম শেষ হয়ে যাচ্ছে রে ভেতরে ভেতরে। আমি তো মা, সব বুঝি। তুই চিন্তা করিস না, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি ত্রিদার সাথে আহাদের বিয়ে হবেই, আর তাই হবে। আমার কিছু কাজ আছে, এখন কলটা কাটলাম, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। আয়েশা বেগম কলটা কেটে দিলেন। আয়েশা বেগম রান্নাঘরে কাজ করছেন। রফিকুল সাহেব এসে বললেন, সবটাই শুনলাম, তুমি যা বলছিলে। তবে কি তুমি বিয়েটা দিবে? তোমার ছেলেকে চিনো না? একরকম অভদ্র ছেলে কোথা। দেখো, ও তো আগে এমন ছিল না। ত্রিদার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পরেই তো এমন হয়ে গিয়েছে। তুমি নিজের ছেলের সাইড নিও না তো, সবটাই তো বললে আমাকে। তিশা তো ওর সাথে কথা বলার চেষ্টা করছে অনেক। তোমার ছেলেই তো শুনতে চাইনি। একবার শুনলে কি হবে? একবার শুনলে তো সব ঠিক হয়ে যায়। আয়েশা বেগম আর কিছু না বলে চুপচাপ করেই রইলেন। রফিকুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে চলে গেলেন। আগের দিন আহাদের সাথে যেখানে দেখা হয়েছিল ত্রিধা সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে দেখলো আহাদের গাড়ি এদিকেই আসছে। ত্রিধার মুখে হাসি উঠল। সে হাত নাড়িয়ে গাড়ি থামাতে ইশারা করলো। আহাদ দূর থেকে দেখলো একটা মেয়ে হাত নাড়িয়ে ইশারা করছে গাড়ি থামাতে। কিছুটা কাছে এতে দেখলো মেয়েটার কেউ না, ত্রিধা। আহাদ চোয়াল শক্ত করে গাড়ি না থামিয়ে স্পিড বাড়িয়ে চালাতে শুরু করলো। ত্রিধা বুঝতে পেরেছে আহাদ গাড়ি থামাবে না। সে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। ত্রিধার এহেন কাজে আহাদ জোরসে ব্রেক কষলো। ত্রিধার একটু সামনে গিয়ে গাড়ি থামালো। ত্রিধা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আহাদ গাড়ি থেকে নেমে ত্রিধার সামনে গিয়ে দাঁড়িয়ে তার হাত চেপে ধরে বলল, পাগল হয়ে গেছেন নাকি? মরার শখ হয়েছে আপনার? একদম থাপ্পড় দিয়ে সব দাঁতগুলো ফেলে দিব। ত্রিধা চোখ খুলে তাকালো। আহাদ রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যা দেখে ত্রিধা হাসি দিয়ে বলল, যাক, আমার প্রতি এত চিন্তা দেখে ভালোই লাগছে। আহাদ ত্রিধার হাত ছেড়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো চিন্তাই নেই। আমার কারণে কোনো মানুষের কোনো প্রকার ক্ষতি হোক তা আমি চাই না। কথাগুলো বলে আহাদ চলে যেতে গেলে ত্রিধা তার হাত টেনে ধরে বলল, প্লিজ আহাদ, আজ অন্তত আমার কথাগুলো শুনে যাও। আহাদ ত্রিধার থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, আপনার কোনো কথা শোনার আমার ইচ্ছা নেই। কিন্তু আজ তোমাকে শুনতেই হবে। না, আমি শুনবো না। প্লিজ আহাদ, একবার শুনো, আর জোর করবো না। আচ্ছা বলুন, কি বলবেন? চলো ওই দিকের বেঞ্চে গিয়ে বসি। আহাদ ত্রিধার সাথে গিয়ে বেঞ্চে বসলো। তবে সে বেশ দ্রুত রেখেই বসেছে। ত্রিধা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহাদ, আমি সেদিন তোমার থেকে নিজের ইচ্ছে বিচ্ছেদ চাইনি। আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আহাদ উঠে চলে যেতে গেলে ত্রিধা বলল, প্লিজ আহাদ, সবটা শুনে যাও, রাহুল যে আমি মরেও শান্তি পাবো না। ত্রিধার এখনো কথায় আহাদের বেশ কষ্ট লাগলো, যা তার চোখে মুখে ফুটে উঠেছে। ত্রিধা ভালো করেই বুঝতে পেরেছে আহাদ আর এই কথাই কষ্ট পেয়েছে। আগে কখনোই আহাদ ত্রিধার মরে যাওয়ার কথা শুনতে পারতো না। আহাদ আবার শান্ত হয়ে বসলো। ত্রিধা বলতে শুরু করলো, বাবার মনে হয়েছিল আমাদের রিলেশনের জন্য আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। এর জন্য বাবা আমায় ওনার মাথার কসম কাটিয়েছিল।
আমি যেন তোমার সাথে সম্পর্কটা শেষ করে ফেলি। আমার কাছে কোনো উপায় ছিল না। যতই হোক, বাবা কসম কাটিয়েছে, তা তো মানতেই হবে। কিন্তু জানো, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমি তো কসম মেনেছিলাম, তাও বাবা কেন চলে গেল? আমার জীবনের দুইজন ভালোবাসার পুরুষকেই হারিয়ে ফেললাম আমি। তিতার চোখে পানি। তিতার বাবার মৃত্যুর কথা শুনে আহাদের বেশ খারাপ লাগলো, আবার রাগও উঠলো। একটা কসমের কারণে সবটা শেষ হয়ে গেল। আর নিজেকে সামলে বলল, আপনি আমাকে এগুলো আগেই বলতে পারতেন, তাহলে আমি নিজেই আপনার জীবন থেকে সরে যেতাম, এতগুলো বছর নষ্ট হতো না। আর শুনুন, যে একবার ছেড়ে যায় সে আবারও ছেড়ে যেতে পারে, তাই আমাদের সম্পর্কের ইতেই ঠিক আছে। নতুন সূচনা এখানে অর্থহীন। আজ সেখান থেকে উঠে চলে গেল। ত্রিধা আর কিছু বলতে পারল না, তার চোখ দিয়ে একভাবেই পানি পড়ছে। সে ভেবেছিল হয়তো আহাত সবটা শুনে তাকে ফিরিয়ে দিবে না, কিন্তু আহাত তাকে প্রত্যাখ্যান করলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ত্রিধা সেই বেঞ্চে বসেই বৃষ্টির মধ্যে কাঁদছে। ত্রিধার চোখে নোনা জলগুলো বৃষ্টির নোনা জলের সাথে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ কেউ এসে তার মাথার উপর ছাতা ধরল। সে তাকিয়ে দেখলো আহাত দাঁড়িয়ে আছে। আহাত চোয়াল শক্ত করে বলল, এই বৃষ্টির মধ্যে বাসায় কাদার মতো কোনো মানে নেই। বাড়িতে যান, অসুস্থ হয়ে যাবেন। তুমি যাও, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। আহাত আর কিছু না বলে ত্রিধার হাত ধরে টেনে নিয়ে গেল, গাড়িতে বসালো। আহাত গাড়ি স্টার্ট করলো। ত্রিধা একদম ভিজে গেছে। আহাত তা খেয়াল করে গাড়ি দাঁড় করালো। গাড়ির এসি অফ করে নিজের গায়ের ব্লেজার খুলে ত্রিধার দিকে এগিয়ে দিলে তিনি নিজেকে সামলে বলল, লাগবে না, আমি ঠিক আছি। আহাত দাঁতে দাঁত চেপে বলল, এসব ড্রামা বন্ধ করে ব্লেজারটা পরে নিন। বললাম তো লাগবে না। জাস্ট শাট আপ ত্রিধা, যা বললাম তাই করুন। ত্রিধা চোখ রাঙিয়ে ব্লেজার পরে বলল, এইসব করে কি নিজেকে এখন দয়া দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। কথাটা বলে আহাত আবার গাড়ি স্টার্ট করলো। সারা রাস্তা দুজন একটা কথাও বলেনি। আহাত ত্রিধার বাড়ির সামনেই গাড়ি থামালো। বৃষ্টি থেমে গেছে। ত্রিধা গাড়ি থেকে নেমে আহাদের ব্লেজার দিতে গেলে সে বলল, রেখে দিন, লাগবে না আমার। আহাত কথাটা বলে গাড়ি চালিয়ে চলে গেল। ত্রিধা নাক ফুলিয়ে বলল, কি তেরা রে বাবা, একটা কথা বলারও সুযোগ দেয় না। ত্রিধা কথা বলে বাড়ির ভেতর চলে গেল। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তার আজ ভীষণ মন খারাপ লাগছে। এতদিন যাও একটু আশা ছিল, সবটা জানলে হয়তো হাত তাকে ফিরিয়ে দিবে না, কিন্তু সবটা জেনেও হাত তাকে ফিরিয়ে দিল। এখন সে কী করবে? চোখ বন্ধ করতে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তোহা ত্রিধার রুমে এসে দেখলো ত্রিধা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। তোহা এসে ত্রিধার পাশে বসে দেখলো ত্রিধার চোখে পানি। তোহা তড়িঘড়ি করে বলল, কি রে আপু, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? ত্রিধা চোখ খুলে তাকিয়ে দেখলো তোহা বসে আছে। ত্রিধা উঠে বসে বলল, আহাদ আজকে সবটা শুনেও আমাকে ফিরিয়ে দিয়েছে রে। তোহা ভ্রু কুচকে বলল। মানে? তারপর ত্রিধা সবটা তোহাকে বলল। সবটা শুনে তোহা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু, আহাত ভাইয়া যখন তুই সবটা বলার পরও তোকে ফিরিয়ে দিয়েছে, তাহলে আমার মনে হয় তোর ওনাকে ভুলে যাওয়া উচিত। ত্রিধা কিছুক্ষণ তোহার দিকে তাকিয়ে থেকে বলল, আমি যে বিরহ ডোরে বাঁধিয়েছি তাহারে ভুলিবার সাধ্য যে মোর নাই। থাকে না পাইবার ক্ষত, সে যে এক বিষধর বিষাদ হইয়া রইয়া যাবে। ত্রিধা আর নিজেকে সামলাতে না পেরেই কেঁদে দিল। তোহা ত্রিধাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না আপু, এত বছর যখন ধৈর্য ধরেছিস আর একটু ধর। ত্রিধার কিছু না বলে নিঃশব্দে কাঁদতে লাগলো। তোহা ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতে বিছানায় শুয়ে ত্রিধার বলা কথাগুলো ভাবছে আহাত। একটা কসম আমাদের সুন্দর সম্পর্কটাকে এভাবে শেষ করে দিল। যাই হোক, এতগুলো বছর যখন তোমাকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটা নিশ্চয়ই পারবো। কিন্তু আমি আর তোমাকে আমার জীবনে চাই না ত্রিধা। একবার যখন ছেড়ে যেতে পেরেছ, আবারও পারবে, তাই আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না। কথাগুলো বলে চোখ বন্ধ করলো আহাত। আজকে তো ছুটির দিন। আজকে আমি আহাতকে নিয়ে ত্রিদাদের বাড়িতে যাব। যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। আয়েশা বেগমের কথা শুনে রফিকুল সাহেব বললেন, তোমার ছেলে যেতে রাজি হবে? দরকার হলে জোর করে নিয়ে যাব। আমি ওর মা, আমার ওর উপর একটা অধিকার তো আছে। দেখো, তোমার ছেলে সেই অধিকার মানে কি? আহাত ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে বলল, এত বেজে গেছে, আমাকে ডাকলে না কেন আম্মু? আয়েশা বেগম সকালের নাস্তা এনে আহাদের সামনে রেখে বলল, আজ তো ছুটির দিন, তাই ডাকিনি। আর শোন, আজকে সন্ধ্যায় আমি তোর জন্য মেয়ে দেখতে যাব, আর তুই আমার সাথে যাবি। আহাত নাস্তা খেতে গিয়ে থেমে গেল। চোয়াল শক্ত করে বলল, আম্মু, তুমি আবার শুরু করলে? আমি তোমাকে নিষেধ করেছি? দেখ, তোর বয়স কম হয়নি, যা হওয়ার হয়ে গিয়েছে। ওইসব এখন বাদ দে।
আমি যা বললাম তাই হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আয়েশা বেগম কথাগুলো বলে নিজের রুমে চলে গেলেন। দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল রফিকুল সাহেব আর রুহি। রফিকুল সাহেব মৃদু হেসে রুমের দিকে চলে গেলেন। আহাদ নাস্তা না করে উঠে যেতে গেলে রুহি সেখানে গিয়ে বলল, ভাইয়া যাই করিস খাবারের উপর রাগ করিস না, এটা কিন্তু ঠিক না। তুই এখন না খেয়ে উঠে গেলে এই খাবারগুলো নষ্ট হবে আর এগুলো ফেলে দিতে হবে। কত মানুষ খেতে পায় না, আর তুই এভাবে খাবার নষ্ট করবি? রুহির কথাগুলো শুনে আহাদ কিছুক্ষণ চুপ থেকে নাস্তা খেতে বসলো। নাস্তা খেতে খেতে বলল, ভালোই তো কথা শিখেছিস। তা আম্মুকে নিয়ে একটু বোঝাতে পারছিস না যে আমার বিয়ে নিয়ে যাতে মাথামাতি না করে? না, বোঝাতে পারছি না, কারণ আমার ভাবি চাই। আহাদ চোখ রাঙিয়ে রুহির দিকে তাকালো। সে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। আহাদ বিড়বিড় করে বলল, এই পুরো বাড়ি আমার শত্রু। আহাদ সকালে নাস্তা শেষ করে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে মোহিতকে কল করলো। আম্মু আমাকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে আজকে, কি করব বল? কার বিয়ে? আন্টি কি কোনোভাবে আঙ্কেলের আবার বিয়ে দেবেন নাকি? মোহিতের কথা শুনে আহাদের মেজাজটাই বিগড়ে গেল। সে রাতে দাঁত চেপে বলল, তোরে ধরে কানের নিচে 3-4টা দেওয়া উচিত। আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে। তা ভালো তো, বিয়ে করে ফেল ভাই। কতদিন হলো কারো বিয়ে খাই না। মজা করতেছিস তুই? সব জেনে এসব বলতেছিস কেন? বারে, তুই তো ত্রিধাকেও চাস না, আর তাহলে বিয়ে করতে সমস্যা কি? আর শোন, মেয়ে দেখলে বিয়ে হয়ে যায় না, তাই মেয়ে দেখে আয়, পরে কি করবি ভাবিস। আহাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে তো মেয়ে দেখলে তো বিয়ে হয়ে যাবে না, তাই মেয়ে না হয় দেখে আসি। না হয় আম্মু যা শুরু করবে নে। আজকে তো মনে হয় পুরো দিনের মতো রণমূর্তি ভাব চলে এসেছে আবার। কি বললি তুই? আহাদ আসবে আমাকে দেখতে? তিতার প্রশ্নে তোহা হাসি দিয়ে বলল, হ্যাঁ রে আপু, আয়েশা আন্টি আম্মুকে কল করে বলেছে। আহাদ রাজি হয়েছে আসতে? তা তো জানি না, হয়তো হয়েছে, না হলে তো আর আন্টি বলতো না। শোন, তোকে আজকে সুন্দর করে সাজিয়ে দিব। তোর হবু শ্বশুর বাড়ির সবাই আসবে, মোটেও বারণ করবি না সাজাতে। ত্রিদা হাসি দিয়ে বলল, না, আজকে আর বারণ করবো না। তোর যেভাবে মন চায় সাজিয়ে দিস। তার মানে তোরা তোহাদের বাড়িতে যাবি? আদির কথা শুনে রুহি বলল, তো তা ত্রিধা আপু তো তোহারই বড় বোন, তাহলে তো তোহার বাড়িতেই যাব। আরে ওটাই তো বললাম। শোন, আমাকে নিয়ে চল না, আহাদ ভাইয়ের সাথে দেখা করে আসি। আহাদ ভাইয়ের সাথে আমিও রিস্তাটা পাকা করে আসি। রুহি কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে থেকে বলল, তুই পুরোই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিস। আচ্ছা, সন্ধ্যার সময় রেডি হয়ে চলে আসিস, তারপরে আমাদের সাথে যাস। ওকে। রুহি আদির বাড়ির থেকে চলে আসতে যাবে এমন সময় ঈশা বলল, কই যাবি রে তোরা? ওই তো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। কথাটা শুনে বেশ কষ্ট পেল ঈশা। সে নিজেকে সামলে বলল, আহাদ বিয়ে করতে রাজি হয়েছে? ওই আম্মু জোর করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপু, যাই এখন, আমার আবার অনেক কাজ বাকি আছে। ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রুহি চলে গেল। আদিও তার নিজের রুমের দিকে চলে গেল। ঈশার চোখের পানি জমেছে। সে তা মুছে নিয়ে বলল, আমার এই কপাল মনে হয় তোর নাম লেখা নেই আহাদ। আমার এই একতরফা ভালোবাসা হয়তো কখনোই পূর্ণতা পাবে না, তবে যাই হোক, আমি সব সময় চাই তুই যেন সুখে থাকিস, আর সারা জীবন এটাই চাইবো। কথাগুলো বলে ঈশা মলিন হাসি দিল। সন্ধ্যাবেলা আদি রেডি হয়ে এসে হাজির। আদিকে দেখে আহাদ বলল, তুইও যাবি নাকি? আদি কিছু বলার আগেই রুহি বলল, হ্যাঁ ভাইয়া, কারণ ও হবু ভাবিকে দেখার জন্য খুব এক্সাইটেড। আর চোখ রাঙিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, এসব ভাবি ভাবি করা বন্ধ কর। রুহি চোখ ছোট ছোট করে বলল, করব না। আহাদ কিছু বলতে যাবে তার আগে আয়েশা বেগম বলল, চুপ কর তোরা, আর চল এখন রওনা দে। সবাই একসাথে রওনা দিল। ড্রাইভার ত্রিধার বাড়ির সামনে গাড়ি থামাতেই আহাদ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে চোয়াল শক্ত করে বলল, এই বাড়িতে আমি কিছুতেই যাব না। আহাদের কথা শুনে বেশ বিরক্ত হলেন রফিকুল সাহেব। তিনি কিছু বলতে যাবে তার আগেই আয়েশা বেগম বাধা দিয়ে বললেন, আহাদ, সিনক্রিট করো না রাস্তায় দাঁড়িয়ে। আম্মু, আমি এই বাড়ির ভিতরে যাব না। তোমার উচিত হয়নি কিছু না জেনে আমাকে এখানে নিয়ে আসা। আমি সবটা জেনেই তোমাকে এখানে নিয়ে এসেছি, তাই কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে চলো। আম্মু, আমি যাব না বলছি।
এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে মায়ের হাতে থাপ্পড় খেতে ভালো লাগবে? আহাদ কিছু না বলে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম আহাদের হাত ধরে বললেন। এভাবে দাঁড়িয়ে থেকে ভিতরে চলো। আহাদ আর কিছু না বলে সবার আগে হাঁটা শুরু করলো। রুহি গিয়ে কলিং বেল বাজাতেই তোহা এসে দরজা খুলে দিল। তোহাকে দেখে আদির মুখে হাসি ফুটলো। সবাই ত্রিধার বাড়ির ভেতরে গিয়ে বসলো। আহাদের মেজাজ বিগড়ে আছে, সে কোনো কথাই বলছে না। তা যাবে দেখতে আসা সে কোথায়? আয়েশা বেগমের কথায় কথায় হাসি দিয়ে রাহেলা বেগমকে বললেন। আসতেছে। ত্রিধা চায়ের ট্রে আর তোহা নাস্তার ট্রে এনে সবার সামনে রাখলো। ত্রিধা সবাইকে সালাম করলো। আহাদ একবার ত্রিধার দিকে তাকিয়ে দেখলো ত্রিধাকে আজ অনেক সুন্দর লাগছে, নীল শাড়িতে বেশ মানিয়েছে। পরক্ষণে আহাদ চোখ সরিয়ে ফেললো। আয়েশা বেগম হাসি দিয়ে বললেন। মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে ত্রিদার মাকে। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আজ চুপ করে বসে আছে। সবাই মিলে বিয়ের দিন ঠিক করলো। 1 সপ্তাহ পর বিয়ে। আজ কিছু বলতে যাবে এমন সময় আয়েশা বেগম বললেন। আহাদ, এই মুহূর্তে তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবে না। আহাদ দাঁতের জাত চেপে বসে আছে। ত্রিধা বুঝতে পারলো আহাদ বিয়ে করতে রাজি না। তাও সে কিছু বললো না, কারণ সে চায় বিয়েটা হোক আর তাদের মাঝে সব দ্রুত কেটে যাক। আদি গিয়ে তোমার পাশে দাঁড়ালো, বলল। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোহা ভ্রু কুচকে বলল। আমি তো প্রতিদিন যেমন ভাবে থাকি তেমনই আছি, সুন্দর লাগার কি আছে? তোমাকে তো আমার প্রতিদিনই সুন্দর লাগে। কথাটা বলে আদি আহাদের পাশে গিয়ে বসলো। তোহা মুচকে আসলো। সে হালকা আজ করতে পেরেছে আদি তাকে পছন্দ করে। রুহি গিয়ে তোমার পাশে দাঁড়িয়ে বলল। কি রে, কি এমন বললো যে ব্লাশ করতেছিস? তোহা চোখ রাঙিয়ে বলল। কোথায় ব্লাশ করলাম আবার? বুঝি, সবই বুঝি আমি। হয়েছে, অনেক বুঝেছিস। আমরা তো এখন বেআইন হয়ে গেলাম রে। একদম। দুজনেই একসাথে হেসে দিল। সব ঠিক করে আহাজরা ত্রিধাদের বাড়ি থেকে চলে আসলো। আহাদ কারোর সাথে কোনোই কথা নাই। আহাদ কারোর সাথে কোনো কথা বলে না। তার রাগ চরম পর্যায়ে চলে গেছে। আহাদ বাড়িতে এসে সবার সামনে দাঁড়িয়ে বলল। আমি আবার বিদেশে চলে যাব, এই দেশ আমার জন্য না। আয়েশা বেগম চোখ রাঙিয়ে বললেন।